অ্যামাজনটা একটু ভিন্ন। এখন অ্যামাজনে তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। অ্যামাজনে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, সেক্ষেত্রে আমাকে এখন অ্যামাজনের প্রোডাক্ট সেল করার পারমিশন দিচ্ছে। তো পারমিশন দেওয়ার পর হচ্ছে আমি এখন চাইলে যেই কোনো প্রোডাক্ট একবার মানে আপনার এনিথিং, এটা পারবো কিনা ওইটা পারবো কিনা এরকম কোনো অপশন নাই, আপনি চাইলে যেই কোনো প্রোডাক্টই বিক্রি করতে পারেন। তো সেই ক্ষেত্রে কি হয় যে এখানে কয়েকটা ইয়ে আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার, একটা হচ্ছে প্রাইভেট লেভেল। ইন্ডিভিজুয়াল সেলার যেটা, সেটা হচ্ছে জেনারিক। আপনি যখন ফার্স্ট টাইম, যারা একদম বিগিনার, এখন নতুন কোনো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো আপনার অ্যাকাউন্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে। সেখানে আপনি যে কোনো প্রোডাক্টই বিক্রি করতে পারবেন, সেটা চায়না থেকে নিয়ে আসেন, আপনার আশেপাশে কোনো হোলসেল মার্কেট থেকে নিয়ে আসেন, বা যেখান থেকে আপনি এটাই করেন না কেন, আপনি প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করতে চাচ্ছেন। আপনি দেখতেছেন যে আপনার আশেপাশে বা কোনো হোলসেল মার্কেটে, সুপার মহল, যে বড় বড় শপিং মহল গুলাতে বা চায়না থেকে আপনি সোর্সিং একটা ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট দেখতেছেন যে আর এটা তো আমার কথার কথা যে আমি এটা মানে $3 আমার কিনতে হচ্ছে, বাট এটা তো অ্যামাজনে $20 বিক্রি হচ্ছে, $15 বিক্রি হচ্ছে। মূলত এরকমই হয়। তো আপনি চাইলে এই প্রোডাক্টগুলো এখানে বিক্রি করতে পারেন। তা আপনি যখন এটা বিক্রি করবেন, সেক্ষেত্রে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার, আপনাকে এটা হচ্ছে জেনারিকে সেল হবে। জেনারিক বলতে হচ্ছে যে ওইখানে অ্যামাজন দেখাচ্ছে যে এটা একটা ইন্ডিভিজুয়াল সেলার, মানে এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না। তো এটা জেনে শুনে যে নেয় সে নেবে। হ্যাঁ, জাস্ট এখানে অ্যামাজন যেটুকু ইনফরমেশন দিচ্ছে যে এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, নির্দিষ্ট কোনো ব্র্যান্ড না। হ্যাঁ, উনি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সেলার। সেটা দেখে আমার প্রোডাক্ট ভালো লাগলে আমি কিনবো, বা সেল হয় এমন না যে ঠিক আছে প্রোডাক্ট ভালো হলে কিনলাম আর না হলে নাই, কেউ কিনতেছে না, এরকম না। সেল সবগুলো হচ্ছে, জাস্ট অ্যামাজন এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে জেনারিক সেল হচ্ছে। জেনারিক সেল, দ্যাট মিনস হচ্ছে এটা উনি একজন ইন্ডিভিজুয়াল সেলার বা আপনি একজন ইন্ডিভিজুয়াল সেলার। সো কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমার প্রোডাক্টটা আমি হচ্ছে প্রাইভেট লেভেলে সেল করব। তো প্রাইভেট লেভেলটা কিভাবে সেল করবেন? প্রাইভেট লেভেলটা হচ্ছে আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর হচ্ছে প্রথম প্রথম আমরা ইন্ডিভিজুয়ালি সেল করতে পারি, কোনো সমস্যা নাই, এটা কোনো প্যানিক নেওয়ার কোনো ই নাই। দেন হচ্ছে আমরা যখন সেল স্টার্ট করবো, আমরা চাইলে অ্যামাজন থেকে ট্রেডমার্ক নিতে পারি। হ্যাঁ, ওখানে অ্যামাজন কিছু ফি আছে, এলএলসি বা ট্রেডমার্ক, ওটা আমরা নিতে পারি। ওটা দিয়ে হচ্ছে আমরা, অ্যামাজন যখন ট্রেডমার্ক আমাকে দিয়ে দিবে, তখন আমার অ্যাকাউন্ট আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকবে না, সেটা হয়ে যাবে একটা প্রাইভেট অ্যাকাউন্ট। সো প্রাইভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা প্রাইভেট লেভেল। হ্যাঁ, তো প্রাইভেট অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, তখন আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, দেখেন আগে যেটা বিক্রি করতাম চায়না থেকে বা যে কোনো জায়গা থেকে আমি নিয়ে আসতেছি যে কোনো চাইনিজ প্রোডাক্ট, বা এখন অ্যামাজনে যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে, অ্যামাজনে প্রায় 350 মিলিয়নেরও বেশি প্রোডাক্ট অ্যামাজনে সেল হচ্ছে। তো সেখানে আপনার ম্যাক্সিমাম 90% প্রোডাক্টই হচ্ছে চায়না থেকে নিয়ে আসতেছে। তো আমাদের যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি যেখান থেকে নিয়ে আসেন না কেন, যে আপনার অ্যাকাউন্টটা যখন হচ্ছে এটা আপনার অ্যামাজন ট্রেডমার্ক নেওয়ার পর এটা প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে আপনি যা কিছুই বিক্রি করবেন, সেটা হয়ে যাবে হচ্ছে এটা প্রাইভেট কোম্পানির প্রোডাক্ট, মানে এটা আপনার কোম্পানির প্রোডাক্ট। আপনি চাইলে আপনার ওই অ্যাকাউন্টে যেই কোনো নাম রাখতে পারেন, যে কোনো কোম্পানি দিতে পারেন, আপনার XYZ, আপনার যা ইচ্ছে তাই। ঠিক আছে? সো তখন কাস্টমার যখন এই প্রোডাক্টটা কিনবে, তখন দেখবে যে এটা হচ্ছে অমুক ব্র্যান্ডের প্রোডাক্ট। আপনার নাম দিতে পারেন, আপনার কোনো পছন্দের নাম থাকলে সেই ব্র্যান্ড নেম আপনি দিতে পারেন। হ্যাঁ, তো এটা ব্র্যান্ডের প্রোডাক্ট। তো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা যখন দেখি যে এটা কোন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, তখন আমরা এখানে কি একটু আস্থাটা বেশি রাখি, যে হ্যাঁ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই এটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় প্রাইভেট লেভেল। এখন আপনি চায়না থেকে বা যে কোনো জায়গা থেকে, এখানে অ্যামাজনে অনেক সেলার আছে, আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন আরেকজনও সেম প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। তারা কি করতেছে, ওই সেম প্রোডাক্টটা চায়না থেকে নিয়ে এসে ওই প্রোডাক্টের গায়ে তাদের যে ব্র্যান্ড নেম, ওই ব্র্যান্ড নেম হচ্ছে কোম্পানির নেম লাগিয়ে ওর নামে এটা বিক্রি করতেছে। আপনিও চায়না থেকে সেম প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি আপনার ব্র্যান্ড নেম লাগিয়ে হচ্ছে আপনি এটা বিক্রি করতে পারবেন আপনার ব্র্যান্ডের বলে, কাস্টমার এটা নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো যখন আমাদের ট্রেডমার্ক হয়ে যায়, তখন আমাদের সেলটা ওই যে ইন্ডিভিজুয়াল সেলার থেকে প্রাইভেট লেভেলের সেলটা একটু বেশি হয়। আর হচ্ছে প্রাইভেট লেভেলের অ্যাকাউন্ট হচ্ছে আপনার এটার মানে এটার দুইটাই, আপনি ইন্ডিভিজুয়াল হয়ে যদি আপনি সেল করেন, তাও আপনার এখানে আপনি সব সময় সেল করতে পারবেন। আপনি যদি প্রাইভেট লেভেল হিসেবে সেল করেন, তাও আপনি এটা সেল করতে পারবেন। শুধু প্রাইভেট লেভেল হচ্ছে আপনার সিকিউরিটি একটু বেশি থাকবে, এবং হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আপনি চাইলে এমন করে বিক্রি করতে পারবেন যে আপনার সাথে কেউ হচ্ছে অন্যজন অ্যাড হয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। সেম প্রোডাক্ট অ্যামাজনে বিক্রি করতে পারবে, বাট আপনার অ্যাকাউন্টে আপনার সাথে অ্যাড হয়ে বিক্রি করতে পারবে না। অ্যামাজনের একটা সিস্টেম আছে যে আপনারা যখন আস্তে আস্তে ক্লাসগুলো করবেন, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি আমার অ্যাকাউন্টে, আমার সাথে, ওটাকে মিটু বলে, হ্যাঁ ওইটা আলাদা একটা সেক্টর। সো ইন্ডিভিজুয়াল যারা সেলার, তাদের সাথে আরেকজন এসে সেল করতে পারে সেম প্রোডাক্ট, মানে আমার লিস্টিং এর ভিতরে। ধরুন আমি লাইক যেরকম
আপনার ফেসবুকে অনেক সময় আমি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, সেখানে আমার পোস্টের নিচে হচ্ছে আরেকজন হচ্ছে এই প্রোডাক্ট বিক্রি করতেছে আমার নাম বলে, এরকম। বাট আপনি যে প্রাইভেট লেভেল হয়ে যান তখন এরকম কোনো পারমিশন কেউ পাবে না। মানে প্রাইভেট লেভেল হচ্ছে আপনার একটা সিকিউরিটি, এবং হচ্ছে আপনার সেল বেশি হয়। ইন্ডিভিজুয়ালি হচ্ছে সেলটা একটু কম হয়, প্রাইভেট লেভেল করলে সেলটা বেশি হয়, এবং প্রাইভেট লেভেলটা একটা সময় গিয়ে অ্যামাজনে আপনার একটা ফিউচার থাকে। হ্যাঁ, সো এখন প্রাইভেট লেভেল করার জন্য আমরা প্রোডাক্ট বিক্রি করতে হবে। আর অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদেরকে আগে হচ্ছে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। প্রাইভেট লেভেলটা কি এতটুকু মনে হয় আমি আপনাদেরকে একটু বুঝাতে পারছি, তাই না? একটু আপনারা দিয়ে মেসেজে একটু ইনবক্সে বলেন। আমার ভয়েস কি ক্লিয়ার না ভাই? ভয়েস কি কম আসতেছে? আচ্ছা, একটু কম আসতেছে। আচ্ছা, একটু আপনারা একটু হেডফোনটা একটু ভলিউমটা বাড়িয়ে নিন, হ্যাঁ। আচ্ছা, সো এখন প্রাইভেট লেভেল হচ্ছে ইন্ডিভিজুয়াল ছিল, সেটা আমরা বুঝলাম। এখন আমরা যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট বিক্রি করব, জাস্ট আমরা একটু অ্যামাজন মার্কেট থেকে ঘুরে আসি। আচ্ছা দেখেন, এখানে জাস্ট হচ্ছে এটা হচ্ছে অ্যামাজন ওয়েবসাইট, যেখানে হচ্ছে কাস্টমাররা এসে প্রোডাক্ট বাই করে, অর্ডার করে। এখান থেকে যারা যে কোনো প্রোডাক্ট হচ্ছে এগুলো হচ্ছে কাস্টমার অর্ডার করে। আর এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে আপনার মতো আমার মতো সেলাররা এখানে প্রোডাক্ট সেল করতেছে। এই দেখেন, এই যে এই প্রোডাক্ট, এটা এটা মোটামুটি সেম, এটা এটা, এই যেগুলো সব একই টাইপের প্রোডাক্ট, কিন্তু উনি হচ্ছে একজন সেলার, উনি আরেকজন, উনি আরেকজন, উনি আরেকজন, এইগুলো বিভিন্ন সেলার আছে। আর সবাই প্রোডাক্ট কিন্তু, যেমন এই একটা প্রোডাক্ট দেখেন, এটা এটা এটা, এগুলো সেম। এক একজন পিকচার গুলো এক একভাবে একটু প্রেজেন্টেশন করছে। এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলো, এগুলো সেম, এই একটা, এই একজন, এই আরেকজন, এই আরেকজন, এগুলো একই রকমের। ঠিক আছে, সো এগুলো হচ্ছে যে যার মতো করে হচ্ছে ইমেজ গুলো আপলোড দিয়ে, এখানে দেখেন এই যে সেম ডিজাইন। হ্যাঁ, সো সবাই চায়না থেকে নিয়ে এসে নিজস্ব ব্র্যান্ড বলে হচ্ছে এটা বিক্রি করতেছে। তো শুধু হচ্ছে কি এখানে আমরা হচ্ছে এখানে যারা আসছি সবাই প্রোডাক্ট বিক্রি করব। তো বিক্রি করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে, যখন আমরা প্রোডাক্ট লিস্টিং করবো অ্যামাজনের কাছে প্রোডাক্ট চলে যাবে, তো ওই প্রোডাক্টগুলো এখানেই হচ্ছে শো করবে। কাস্টমার যখন আসবে, আমি যে কোনো একটা জিনিস বিক্রি করতে চাচ্ছি, সেটা কাস্টমার যখন আসবে, এসে হচ্ছে প্রোডাক্ট যখন চার্জ দিয়ে আমার প্রোডাক্টটা আসলে, যদি আমার প্রোডাক্ট কাস্টমার কাছে ভালো লাগে, তাহলে সেটা সে বাই করবে। হ্যাঁ, তো আমরা যখন এইখানে প্রোডাক্টটা অর্ডার করব কাস্টমার হিসাবে, সো আমরা কিন্তু এখন কাস্টমার কাস্টমার হিসাবে আমরা প্রোডাক্ট হচ্ছে ইনকোয়ারি করে খুঁজেও বের করবো এখান থেকে। অ্যামাজনে যা কিছু সেল হচ্ছে সব কিছুই ম্যাক্সিমাম, যেটা আমি বললাম, চায়না থেকে আসছে। ঠিক আছে, এখন আমরা তো প্রোডাক্ট বিক্রি করবো, প্রোডাক্ট পাবো কোথায় বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব? দেখেন, অ্যামাজনে হচ্ছে দুইটা বিজনেস মডিউল, একটা হচ্ছে এফবিএম, একটা হচ্ছে এফবিএ। এফবিএমটা কি? এফবিএম এফবিএ নিয়ে আপনাদের আলাদাভাবে ক্লাসে আলোচনা করা হবে, সেটা অন্য জায়গায়। বাট তারপরে আমি জাস্ট উদাহরণস্বরূপ একটু এক্সাম্পল হিসেবে বুঝাই যে এফবিএমটা হচ্ছে আমরা অ্যামাজনে যে প্রোডাক্ট বিক্রি করতে চাই, যেটাই বিক্রি করতে চাই, সেটা আমরা অ্যামাজনে লিস্ট প্রোডাক্ট খুঁজে বের করবো, বা আমি প্রোডাক্টটা আমার কাছে আছে, সোর্সিং করে ফেলছি আমার আশেপাশে কোনো মার্কেট থেকে, যেটাই হোক। ঠিক আছে, তো আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা নাই। হ্যাঁ, আমি একদম এটা বিশেষ করে যেমন সৌদি দুবাই মার্কেটে, যারা সৌদিতে এবং দুবাইতে আছেন, যেই যে মার্কেটে হচ্ছে, যেই যে দেশে অ্যামাজন মার্কেট প্লেস আছে, টোটালি দুনিয়াতে হচ্ছে অ্যামাজন হচ্ছে 21টা মার্কেট প্লেস আছে, 21টা দেশে হচ্ছে অ্যামাজন মার্কেট প্লেস আছে। হ্যাঁ, মিডল ইস্টে শুধু হচ্ছে সৌদি এবং দুবাইতে, মেক্সিকো, কানাডা, ইউএসএ, আপনার এই ফ্রান্সে, ইটালি এবং সিঙ্গাপুর, জাপান, এরকমভাবে হচ্ছে 19টা দেশে অ্যামাজন মার্কেট প্লেস আছে। সো আপনি এই 19টা মার্কেট প্লেসে বিশ্বের যেই কোনো দেশে বসে আপনি বিজনেস করতে পারবেন, অ্যামাজন বিজনেস। এখন বাংলাদেশে, এখন কাতারে, দুবাই, ওমান, বাহরাইন, ইমার, মানে যেখানে হন না কেন আপনি, যে দেশে বসে থাকেন না কেন, ওই দেশে বসে আপনার এই 21টা দেশের যে কোনো এক দেশে বিক্রি করতে পারবেন, এবং হচ্ছে আপনি চাইলে একাধিক মার্কেটও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আচ্ছা, আপনাকে আগে করতে হবে যে আপনি কোন মার্কেটে প্রোডাক্টটা বিক্রি করতে চান। সো যারা হচ্ছে সৌদি দুবাইতে আছে, এবং যে সৌদি আরবে বা দুবাই থেকে আপনারা নিজেরাই হচ্ছে সৌদি দুবাইতে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, অবশ্যই এটা আপনাদের জন্য বেটার যে আমি যে দেশে আছি ওই দেশে মার্কেট প্লেসও আছে, এবং হচ্ছে ই আমি এখানে কাজ করি, এটা একটা প্লাস পয়েন্ট। সো এখন বিষয় হচ্ছে যে আমরা যখন প্রোডাক্ট বিক্রি করব, দুইটা অপশন, একটা হচ্ছে এফবিএম, একটা হচ্ছে এফবিএ। এফবিএমটা কি? এফবিএমটা হচ্ছে আমি অ্যামাজনে প্রোডাক্টটা লিস্টিং করছি, যখনই কাস্টমারের অর্ডার আসবে আমি অর্ডারটা রিসিভ করব, কাস্টমারকে একটা ডেলিভারি ডেডলাইন দিব 2 থেকে 3 দিন। হ্যাঁ, সর্বোচ্চ এই 3 দিনের ভিতরে
আমার এটা ডেলিভারি দিতে হবে। এখন আমি ডেলিভারি কিভাবে দেবো? দুইটা অপশন, একটা হচ্ছে আমি যদি নিজে গিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে আসতে পারি, আর একটা হচ্ছে ইজি শিপ চালু করলে, সেটারও অ্যামাজনের একটা সিস্টেম। ইজি শিপ চালু করলে অ্যামাজন, আমি যে সময়টা বলবো ওই সময় অ্যামাজনের গাড়ি আমার বাসার সামনে আসবে, আমার থেকে নিয়ে প্রোডাক্টটা কাস্টমারকে দিয়ে আসবে। এটাকে বলা হয় এফবিএম। মানে আমি প্রোডাক্টটা কালেক্ট করব, অ্যামাজনে লিস্টিং করব, অর্ডার আসবে, আমি নিজে অর্ডার প্রোডাক্টটা হচ্ছে এই রেডি করব, এটাকে হচ্ছে কাস্টমারের একটা বারকোড আছে, বারকোড লাগাবো, দেন হচ্ছে অ্যামাজনের গাড়ি আমার কাছে আসবে, আমি তাকে এটা দিব, সেটা নিয়ে কাস্টমারকে দিয়ে আসবে। এটাকে বলা হয় এফবিএম। হ্যাঁ, একটা হচ্ছে এফবিএ। এফবিএ কি? এফবিএটা হচ্ছে আপনার, আপনি যেই দেশে বসে থাকেন, সেটা সৌদি হোক, দুবাই হোক, আর বিশ্বের যেই কোনো দেশে আপনি বসে থাকেন না কেন, আপনি ওইখানে বসে থেকে প্রোডাক্টটা আপনি লিস্টিং করবেন। লিস্টিং করার পর হচ্ছে আপনি যখন এফবিএ লিস্টিং করবেন, লিস্টিং করার পর অ্যামাজন আপনাকে বলবে যে তুমি কত পিস মানে প্রথমত স্টক করতে চাচ্ছ। তখন আপনি বললেন আপনার মন মতো যে আমি 10 পিস, 15 পিস, 100 পিস, 1000 পিস, এটা আপনার ইচ্ছে। ওকে, আপনি ধরেন আপনি বললেন যে আমি 50 পিস প্রোডাক্ট হচ্ছে দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। তখন অ্যামাজন আপনাকে বলবে যে ওকে, তুমি এই 50 পিস কিনে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দাও। অ্যামাজন একটা অ্যাড্রেস দেয় লিস্টিং করার সময় যখন অ্যাপ। তো আপনি প্রোডাক্টটা কিনে, সেটা যেখান থেকে হোক, চায়না থেকে হোক, আপনি বাংলাদেশে, দুবাইতে, বাহারাইন, ওমান, কাতার, যেখানে বসে আছেন, বসে থেকে আপনি হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট কিনতে পারেন, বা আপনি চাইলে অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারেন। এগুলো আমরা প্রসেসিং এ আসতেছি, জাস্ট আমরা বিজনেসের মডেলগুলো আগে একটু বুঝে নেই। হ্যাঁ, সো আপনি প্রোডাক্টটা যেখান থেকে হোক, আপনি প্রোডাক্ট কিনে অ্যামাজনের অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। আপনি যেই যেই মার্কেটে কাজ করেন, সেটা সৌদি মার্কেট হতে পারে, দুবাই মার্কেট হতে পারে, ইউএস মার্কেটে হতে পারে, যে মার্কেটে হোক, যে মার্কেটে আপনার অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে অ্যামাজন অটোমেটিক আপনাকে একটা অ্যাড্রেস দিবে যে এই অ্যাড্রেসে তুমি প্রোডাক্ট পাঠিয়ে দাও। আর আপনি যখন প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন, তখনই হচ্ছে আপনার প্রোডাক্টটা এই মার্কেট প্লেসে শো করবে। প্রোডাক্ট অ্যামাজনের হাতে যাওয়ার আগে আপনার প্রোডাক্টটা এখানে ওই কখনোই শো করবে না। ঠিক আছে? তো এফবি এর ক্ষেত্রে যখন প্রোডাক্টটা আপনি পাঠাবেন, অ্যামাজনের ওয়্যার হাউসে প্রোডাক্টটা চলে যাবে, তখন আপনার প্রোডাক্টটা এই মার্কেট প্লেসে অ্যামাজনের ওয়েবসাইটে শো করবে। কাস্টমার যখন অর্ডার করবে, অ্যামাজন নিজেই আপনার হয়ে প্রোডাক্ট অর্ডার রিসিভ করে কাস্টমার কাছ থেকে ডেলিভারি ডেডলাইন দেবে, এবং কাস্টমার অ্যাড্রেস নিয়ে অ্যামাজন নিজেই হচ্ছে তাদের স্টাফ দিয়ে ওই আপনার প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি দিয়ে আসবে। ইভেন ম্যাক্সিমাম অনেক সময় দেখা গেছে হয়ে গেল কোনো কারণে একটা ইনকেস যে আপনার প্রোডাক্টটা ড্যামেজ হয় না, এখন 100-150 পিস প্রোডাক্ট কিনলে 2-1 পিস ড্যামেজ হতে পারে, বা কাস্টমার কাছে ভালো লাগে না কোনো না কোনো কারণে, কাস্টমার রিটার্ন করতে চাচ্ছে, তখনও অ্যামাজন আপনার কাস্টমার কাছ থেকে গিয়ে প্রোডাক্ট নিয়ে চলে আসবে রিটার্ন। আপনাকে যেতে হবে না। এই সব কিছুর বিনিময়ে, ওই যে আমি বললাম যে প্রোডাক্টটা অ্যামাজনে $15 বিক্রি হয়, সেটা হচ্ছে দেখা গেছে আমরা লোকাল মার্কেট বা চায়না থেকে $3 থেকে $4 বা $5 দিয়ে কিনতে পাই। তো এই $5 দিয়ে কিনতে পাই, $15 বিক্রি করি। হ্যাঁ, তো এখানে $10 যে প্রফিট আছে পুরোটা তা না, অবশ্যই অ্যামাজনের একটা এত কিছু করতেছে আমার জন্য, ওরও একটা ফি আছে, আর বাকিটা আমার এখানে প্রফিট আছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাজনে বিজনেস করার এফবিএ বিজনেস। বিশ্বের যে কোনো জায়গা থেকে করা যায়, যে কোনো দেশ থেকে করা যায়। আচ্ছা, এখন আমরা কি বিক্রি করব? আমরা তো চাইলে র্যান্ডমলি যে কোনো জিনিস বিক্রি করতে পারি। হ্যাঁ, এখন আপনি কোন একটা প্রোডাক্ট অ্যামাজনে ধরেন, আপনি চিন্তা করতেছেন যে আমি জিনিসটা আগে থেকে ভেবে রাখছেন যে আমি এই প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজনে বিক্রি করতে চাই। তখন আপনাকে কি করতে হবে? প্রোডাক্টটা অ্যামাজনে 10 পিস, 20 পিস, 50 পিস, যে কয় পিসে আপনি কিনেন না কেন, সেটা টাকা দিয়ে কিনে অ্যামাজনে ওয়্যার হাউসে পাঠিয়ে দিতে হবে। ইন কেস আল্লাহ না করুক যদি প্রোডাক্টটা বিক্রি না হয়, তখন কি করবেন? আপনি তো বাংলাদেশে, প্রোডাক্ট হচ্ছে ইউএসএ তে চলে গেছে, আপনি চায়না থেকে কিনছেন, ইউএসএ চলে গেছে, কিভাবে গেল বা কিভাবে যাবে সেটা হচ্ছে আমরা প্রসেসিং পরে দেখাবো। হ্যাঁ, এই প্রোডাক্টটা যে 2 মাস, 3 মাস, 6 মাস ধরে পড়ে আছে, সেখানে এটা যে বিক্রি হচ্ছে না, একটা সময় তো আপনার এটা তো এখান থেকে রিটার্ন আনাটা সম্ভব না। রিটার্ন আনলে দেখা গেছে আবার ওইখানে আপনার একটা ভালো একটা খরচ আছে। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? তার জন্যই হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতে চাইবো, ওই প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টগুলো অ্যামাজনে ভালো সেল হচ্ছে, কোন প্রোডাক্টগুলো হচ্ছে অ্যামাজন এখন ট্রেন্ডিং এ আছে, কাস্টমার ডিমান্ড বেশি এবং খুব ভালো একটা প্রফিট আছে, এখন মোটামুটি একটা মানে হট হট প্রোডাক্ট বলতে পারেন বা ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে পারেন, সেই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আর সেগুলো কোথায় পাবো? এই যে যেখানে হচ্ছে অ্যামাজন মার্কেটে প্রোডাক্টগুলো বিক্রি হয়, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা বেশি কাস্টমার ডিমান্ড, কোনটার হচ্ছে মার্কেট ভ্যালু বেশি, প্রফিট মার্জিন কত, এই প্রোডাক্টটা পার ডে কত পিস সেল হচ্ছে, মান্থলি কত টাকা প্রফিট করতেছে, পার ইউনিটে কত টাকা প্রফিট আসতেছে। হ্যাঁ, আসলে আমি এটা নিয়ে কাজ করা ঠিক হবে কিনা, মার্কেটে আসলো কবে, 1 মাস আগে নাকি 1 বছর আগে নাকি 5 বছর আগে, কখন মার্কেটে আসলো। হ্যাঁ, এখন আর কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা আমাদের জন্য, নতুনদের জন্য মানে একটা ভালো অপশন, বা আমাদের জন্য একটা এই
আমরা কি বলে এটাকে, যে মানে আমরা নতুনদের জন্য কোন প্রোডাক্ট হচ্ছে ভালো হবে, এই যে সবকিছু মিলিয়ে ভালো প্রোডাক্ট খুঁজে কিভাবে বের করব, আর কিভাবে বুঝবো এটা একটা ভালো প্রোডাক্ট, এই সবকিছুর জন্যই হচ্ছে কি আমাদেরকে অ্যামাজন থেকে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। আর একটা ভালো প্রোডাক্ট বোঝার জন্য কি কি প্রয়োজন, বা একটা ভালো প্রোডাক্টের বৈশিষ্ট্য কি থাকবে, সেই এই সবগুলো জিনিস যখন আমরা একটা প্রোডাক্ট খুঁজবো, হ্যাঁ, এই সবগুলো জিনিস যখন থাকবে একটা প্রোডাক্টে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটা ভালো প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমাদের কখনোই এমন হবে না যে প্রোডাক্ট অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিলাম আর প্রোডাক্ট সেল হয় না। আপনি যা ইচ্ছে তাই পাঠাতে পারেন প্রোডাক্ট অ্যামাজনে, কিন্তু যদি আপনি রিচার্জ করে, আপনি যদি প্রোডাক্ট সোর্সিং করে, হান্টিং করে, তারপর হচ্ছে ট্র্যাকিং করে প্রোডাক্ট আগে থেকে মানে খুঁজে বের করেন ভালো প্রোডাক্টগুলো, ওই টাইপের প্রোডাক্ট যদি আপনি অ্যামাজনে পাঠান, তাহলে আর আপনার প্রোডাক্টটা কখনোই পড়ে থাকবে না অ্যামাজনে, ইনশাল্লাহ কন্টিনিউ সেল হবে। তো সেই জন্য প্রোডাক্ট আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে প্রোডাক্ট আমরা যখন বিক্রি করতে যাবো, তো প্রোডাক্ট বিক্রি করার আগে হচ্ছে আমাদের আগে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, প্রোডাক্ট রিচার্জ করতে হবে, প্রোডাক্ট হান্টিং করতে হবে, সোর্সিং করতে হবে, ট্র্যাকিং করতে হবে অন্যান্য সেলারদের। আমি যে প্রোডাক্টটা অ্যামাজন থেকে অ্যামাজনে বিক্রি করব, সেটা তো মানে আমি একা বিক্রি করতেছি না, অনেক মানুষ বিক্রি করতেছে, বাট যারা বিক্রি করতেছে তাদের অবস্থা কি, এগুলো সবকিছু বুঝে করে। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আমাদের প্রাইভেট লেভেলের প্রথম মানে প্রোডাক্ট রিচার্জ নিয়ে হচ্ছে প্রথম ক্লাস, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ একটার পর একটা ক্লাস হবে। আজকে জাস্ট হচ্ছে আমরা কোনটা কি এগুলোর সাথে পরিচিত হব, কোনটা দিয়ে কি কাজ করে, বা এগুলার, হ্যাঁ, ফুল ফর্ম কি কোনটার, তো এগুলো সবকিছু নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। তারপর হচ্ছে কিভাবে প্রোডাক্ট রিচার্জ করে, প্রোডাক্ট খুঁজে বের করে কিভাবে, সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। প্রথমত আমরা যখন আপনাদেরকে মনে হয় এক্সেল শিট দেওয়া হয়েছে কিনা আমি জানি না, আপনাদের একটা এক্সেল শিট দেওয়া হবে আমাদের সেমিস্টারের পক্ষ থেকে, যেখানে কিছু এক্সটেনশন টুলস, হ্যাঁ, অ্যামাজন মার্কেটের কিছু, প্রত্যেকটা মার্কেট কোন মার্কেটে কাজ করলে কোন লিঙ্কে জয়েন করতে হবে, এগুলো সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যদি না দিয়ে থাকে, আর দিলে তো আলহামদুলিল্লাহ ভালো। সো যাই হোক, এখন আমরা শুরু করি। যে আমরা যখন স্টার্ট করব, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? সো এটা অ্যামাজন ওয়েবসাইট। এখন এখানে যখন আমরা আসবো, যদি আমি সৌদি আরবে থাকি, তাহলে অটোমেটিক সৌদির অ্যাড্রেসটা এখানে চলে আসবে, দুবাই থাকলে দুবাইয়ের অ্যাড্রেস চলে আসবে, আপনি যে দেশে থাকেন ওই দেশের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এখানে হচ্ছে যে ডেলিভারি অ্যাড্রেস, মানে আপনার যে অ্যাড্রেসটা অটোমেটিক সেই অ্যাড্রেসটা চলে আসবে। তো এখানে এটা হচ্ছে নিউ ইয়র্ক, তার মানে আমি নিউ ইয়র্কে আছি না, আমি কাতারে আছি। সো এখানে যদি আমি সৌদি থেকে সৌদি মার্কেটে প্রোডাক্ট রিচার্জ করি, তাহলে আমাকে এখানে কোনো অ্যাড্রেস চেঞ্জ করতে হবে না। যদি আমি দুবাই থেকে দুবাই মার্কেটে প্রোডাক্ট রিচার্জ করি, তাহলে আমার কোনো এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে না। যদি আমি সৌদি বা দুবাই থেকে মানে ইউএস মার্কেটে প্রোডাক্ট রিচার্জ করি বা ইউএস মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতে চাই, সেটা করা যাবে। বা আপনি বাংলাদেশে, কাতারে, ওমানে, বাহারাইনে, হ্যাঁ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপের যে কোনো কান্ট্রিতে বসে আপনি ইউএস মার্কেটে বা অন্যান্য মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে আপনি যখন প্রথম এখানে ভিজিট করবেন ফার্স্ট টাইম, আপনার লোকাল যেই অ্যাড্রেসটা সেটা এখানে থাকবে। এখানে আসার পর হচ্ছে আপনি যে মার্কেটে কাজ করতে চান, দেখেন এখানে আপনি ইউকে মার্কেটে কাজ করতে পারেন, কানাডা মার্কেটে কাজ করতে পারেন, মেক্সিকো, আমি যেটা কয়েকটা মার্কেটের কথা বললাম, না, যে কোনো মার্কেটে আপনি চাইলে কাজ করতে পারেন। তো আপনি যে মার্কেটে ইন্টারেস্ট, ওই দেশের একটা যে কোনো শহরের একটা পোস্টাল কোড আপনি এখানে বসে দিতে হবে, সেটা আপনি গুগল থেকে বের করতে পারেন, আপনি নিজে জানলে সেখান থেকে আপনি বের করতে পারেন। হ্যাঁ, তো আমি মূলত নিজে হচ্ছে প্রাইভেট লেভেল করি। সো ইউএসএ তে কাজ করি, দুবাইতে কাজ করতাম, বাট এখন আপাতত ইউএস নিয়ে আছি। তার মানে এই না যে দুবাইতে ভালো না। দেখেন, প্রোডাক্ট রিচার্জের ক্ষেত্রে, প্রোডাক্ট সোর্সিং হান্টিং এর ক্ষেত্রে, সৌদি মার্কেট হোক, দুবাই মার্কেট হোক, ইউএস মার্কেট হোক, সব দেশের সিস্টেম একই। হয়তো আমি আপনাদেরকে কোনো একটা দেশের মানে সিস্টেমটা দেখে দিই যে হ্যাঁ, এই যেটা আপনি যে দেশই কাজ করেন না কেন, সিস্টেম সেম। তো এখানে আমরা এসে জাস্ট হচ্ছে এই যে এখানে পোস্টাল কোডটায়, যখন আমি হচ্ছে নিউ ইয়র্কের পোস্টাল কোডটা আমি এখানে বসে দিয়েছি 10001, জাস্ট এখানে অ্যাপ্লাই করে আমি এখানে ডান করে দিলাম। ঠিক আছে, দিলে আমার এই অ্যাড্রেসটা চলে আসবে। আমার কিন্তু প্রথম অবস্থায় লোকাল অ্যাড্রেস থাকে, আমি আগে থেকেই হচ্ছে অ্যাড্রেসটা এখানে পোস্টাল কোড চেঞ্জ করছি, যার কারণে নিউ ইয়র্ক চলে আসছে। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে হচ্ছে এটা করা। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্ট রিচার্জ করবো। রিচার্জ করার ক্ষেত্রে আগে আমরা সবকিছুর সাথে পরিচয় হই। প্রথমত অ্যামাজনে হচ্ছে অ্যাসিন। এখন অ্যাসিন কি? এটা হচ্ছে অ্যাসিন নাম্বার বলা হয়। তো অ্যাসিনটা কি, এটা এটা মানে এটা ফুল ফর্ম কি? অ্যাসিন হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কি কাজে আসে বা এটা কোথায় পাবো? আমরা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা করে অ্যাসিন নাম্বার থাকে।
হ্যাঁ, এক্সাম্পল একটা প্রোডাক্ট দেখাই আগে। ধরেন এটা একটা প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের আমরা যেরকম আমাদের মানে প্রত্যেকটা মানুষের আইডি নাম্বার থাকে এবং আইডি নাম্বার থাকে। হ্যাঁ, এই অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে চান বা যারা বিক্রি করে প্রত্যেকটা প্রোডাক্টেরই হচ্ছে একটা আইডি নাম্বার থাকে। যে আমরা যখন বিভিন্ন সময় প্রোডাক্ট রিচার্জের জন্য বিভিন্ন টুলস এক্সটেনশন বা বিভিন্ন জায়গায় একটা প্রোডাক্টের ডাটা জানতে চাইবো যে প্রোডাক্টটা কিরকম সেল হচ্ছে বা অনেক কিছুই, হ্যাঁ, অনেক সময় আমাদের অনেক ডাটা কালেক্ট করতে হয়, তো সেই সব জায়গায় গিয়ে আমার এই প্রোডাক্টের নাম লিখতে হবে না, এবং অনেক জায়গায় নাম লেখার অপশনই থাকে না। ঠিক আছে, তো সেখানে কি হয়, আপনি জাস্ট হচ্ছে বলে কি এসএন নাম্বারটা দেবেন, এসএন নাম্বার দিলে ওই প্রোডাক্টের ফুল ডাটা চলে আসে। তো এই যে এখানে যখন আমরা অ্যামাজনে কোনো প্রোডাক্ট নিয়ে করব, এই যে এখানে দেখেন এসএন নাম্বারটা দেওয়া আছে, এই যে এসএন, এটা হচ্ছে এসএন নাম্বার। হ্যাঁ, এই এসএন নাম্বারটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে প্রয়োজন হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের সেমিস্টার থেকে আপনাদেরকে অনেকগুলো টুলস এক্সটেনশন দেওয়া হবে, সেগুলো দিলে আপনারা এখানে এসএন নাম্বারটা পেয়ে যাবেন। বাট ধরেন আপনি কোনো কারণে আপনার মানে কথার কথা আর কি, যে আপনার এক্সটেনশন গুলো এখন অ্যাড করতে পারেন নাই বা কিছুই করেন নাই, তখন আপনাকে অর্গানিক ভাবে যদি আপনি এসএন নাম্বারটা খুঁজে বের করতে চান, তাহলে আপনি এই যে এখানে দেখেন পেয়ে যাবেন। এই দেখেন এখানে লেখা আছে B07W4JYHJK। এখানে সেম B07W4JYHJK, হ্যাঁ, এখানে পেয়ে যাবেন উপরে। আর এক্সটেনশন গুলো ইউজ করলে এখানে আপনি এসএন নাম্বার পেয়ে যাবেন। তারপর এই যে জায়গায় দেখেন এম যে বেজ, এই এক্সটেনশন, এটা একটা আরেকটা এক্সটেনশন, সেটা কারণে এখানেও আপনি পেয়ে যাবেন। আর অর্গানিক ভাবে আপনি এখানেই পাবেন। ঠিক আছে, এটা কোনো টুলস বা কোনো কিছু করতে, আপনি যখনই অ্যামাজনে ভিজিট করবেন এখানে পেয়ে যাবেন এসএন নাম্বারটা। একদম এখন যদি আপনি ভিজিট করেন তখন আপনি পেয়ে যাবেন, কোনো টুলস ইউজ করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা প্রোডাক্ট যখন দেখবো, একটু নিচে চলে আসলে এইখানেও হচ্ছে আমরা, এটাও অর্গানিক, এখানে কোনো টুলস ইউজ করতে হয় না, এটা এমনিতে নর্মালি এখানে একটা প্রোডাক্টের অনেক ডাটা পাওয়া যায়। সেখানে একটা হচ্ছে এখানে দেখেন এসএন নাম্বারটা দিচ্ছে এখানে। এসএন নাম্বার হচ্ছে একটা প্রোডাক্টের আইডি নাম্বার, মানে আপনার প্রোডাক্ট বিভিন্ন জায়গায় যখন প্রোডাক্ট ইনকোয়ারি করবেন, আমরা যখন আমাদেরকে যখন ইনকোয়ারি করে কোথাও কোনো গভর্নমেন্ট বা পুলিশ বা থানা যে কোনো জায়গায় ইনকোয়ারি করার জন্য শুধু আমাদের আইডি কার্ড হলেই হয়। আইডি কার্ড চেক করে বুঝতে পারে যে ওর নামে কোনো ক্রাইম হিস্ট্রি আছে কিনা বা ওর কি সব এভরিথিং সবকিছু জানতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। বেস্ট সেলার র্যাঙ্ক কি? বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে আপনার এখানে বলা আছে যে বেস্ট সেলার র্যাঙ্ক ম্যাক্সিমাম হচ্ছে আমার 10,000 হতে হবে, 10,000-এর উপরে যেন বেস্ট সেলার র্যাঙ্ক কখনো না যায়। আচ্ছা, বেস্ট সেলার র্যাঙ্কের আগে হচ্ছে আমরা একটু কিছু জিনিসের সাথে পরিচিত হই, এগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসবে। আমরা যখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, সো প্রথমত হচ্ছে আমাদের সামনে তো প্রোডাক্টগুলো এইভাবে আসবে। হ্যাঁ, এখান থেকে ধরেন কোন একটা প্রোডাক্ট আমি কাজ করতে, যেমন এই প্রোডাক্টটাই আমি বললাম, এটা ক্লিক করছি। সো এই প্রোডাক্ট নিয়ে এখন আমি কাজ করব, বা এটা নিয়ে আমি একটু রিচার্জ করবো বা একটু হান্টিং করবো বা ট্র্যাক করবো প্রোডাক্টটাকে। যখন আমি ওর প্রোফাইলে আসবো, এখানে অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু আমার দরকারও হবে। তো সর্বপ্রথম হচ্ছে এই যে উপরেই থাকে হচ্ছে এসিন নাম্বার। ঠিক আছে, তারপরেই হচ্ছে ব্র্যান্ড নেম। এই যে উনি প্রাইভেট লেভেল করতেছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, উনি প্রাইভেট লেভেল করতেছে, যার কারণ হচ্ছে ওনার ব্র্যান্ড নেম হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে ওনার ব্র্যান্ড নেম, এবং এটা হচ্ছে ওনার সেলার নেম, মানে আপনার নাম হচ্ছে সেলারের নাম, যিনি সেল করতেছে তার নাম হচ্ছে এটা, এবং হচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ড নেম। হয় না যে ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে এটা আর কোম্পানির মালিকের নাম হচ্ছে এটা, সিম্পল এরকম আর কি। ঠিক আছে, তো এটা এখানে পেয়ে গেল। আহ, তারপর একটু নিচে আসলেই হচ্ছে এই জায়গায় হচ্ছে যে হ্যাশট্যাগ 1065, এটাই হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। বেস্ট সেলার র্যাঙ্কের কাজ কি বা এটা কি কেন দরকার, এটা একটু পরে আসি, অন্যান্য জিনিসগুলো একটু পরিচয় হয়ে আসি। এই যে এখানে যে দেখতেছেন যে এখানে একটা ইমেজ দেওয়া আছে, এবং পাশে আরো কিছু ইমেজ দেওয়া আছে, একটা দুইটা করে। হ্যাঁ, এই যে এখানে আর কয়েকটা ইমেজ দেওয়া আছে। সো যেটা এখানে দেওয়া আছে একদম প্রথমে, এটাকে বলা হয় অ্যামাজনে মেইন ইমেজ, যেটা কাস্টমারের সামনে হচ্ছে দেখাবে বা কাস্টমারকে শো করবে। যেটা কাস্টমারকে প্রোভাইড করবে যে ইমেজটা, এটাই হচ্ছে মেইন ইমেজ। আপনি অ্যামাজনে যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 7 থেকে 9টা ইমেজ আপলোড দিতে হবে। একটা হচ্ছে মেইন ইমেজ, যেটা হচ্ছে এটা, আর বাকিগুলো হচ্ছে যেগুলো এখানে দেখাচ্ছে সেগুলো হচ্ছে মানে প্রোডাক্টের হচ্ছে লাইফ স্টাইল নিয়ে হচ্ছে ইমেজ দিতে হবে। লাইফ স্টাইল বলতে কি, এই প্রোডাক্টের কিভাবে কাজ করে বা এটা কিভাবে ইউজ করে, কোথায় ইউজ করে, কি কাজে ইউজ করে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনি কিছু ইমেজ এখানে আপলোড দিতে হবে। আর যেটা মেইন ইমেজ, সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অবশ্যই হোয়াইট হতে হবে, অন্য কালার চলবে না। অন্যগুলো সমস্যা নাই, এগুলা কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার হোক, গ্রিন, ব্লু,
রেড, যেটাই হোক না কেন, তবে মেইন যে ইমেজটা আছে, এই প্রোডাক্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনাকে অবশ্যই হোয়াইট রাখতে হবে। এখন আপনি এইগুলো কোথায় পাবেন, হ্যাঁ, কিভাবে কালেক্ট করবেন, কোনো প্যারা নাই, এগুলো নিয়ে যখন যেটা লিস্টিং এর ক্লাস আসবে তখন আমরা বলে দেবো যে এটা কোথায় পাবেন। লিস্টিং এর আগে আমরা বলে দেবো, ইনশাআল্লাহ এগুলো সবকিছু পেয়ে যাবেন খুব সহজে, আপনাকে কোনো কিছুই এগুলো মেক করতে হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে একটু নিচে আসলে এই যে এখানে যেটা লেখা আছে এটাকে বলা হয় প্রোডাক্ট টাইটেল বা আইটেম নেম। দুইটা ভাষায় হচ্ছে অ্যামাজনে এটাকে ব্যবহার করা হয়। প্রোডাক্ট টাইটেল বলেন বা আইটেম নেম বলেন, হ্যাঁ, দুইটা ভাষায় হচ্ছে এটা বলা হয়। এটা মাথায় রাখেন, এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে একটু নিচে আসলে হচ্ছে এখানে সেলিং প্রাইস, মানে অ্যামাজনে এটা কত টাকা বিক্রি হচ্ছে, 17 টাকা 99, $17.99 হচ্ছে এটা অ্যামাজনে বিক্রি হচ্ছে। ঠিক আছে, ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ফ্রি রিটার্ন, এখানে কিন্তু বলতেছে, সেলার বলতেছে যদি আপনি এটা কিনেন, যদি ইন কেস কোনো সমস্যা হয় তাহলে এটা ফ্রিতে রিটার্ন করা হবে। ঠিক আছে, অ্যামাজন থেকে ফ্রি রিটার্নের অপশন দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে ডট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ডট দেওয়া আছে, এগুলাকে বলা হয় বুলেট পয়েন্ট। হ্যাঁ, আপনি প্রোডাক্ট ফিউচার বলতে পারেন, বুলেট পয়েন্ট বলতে পারেন। বুলেট পয়েন্টে হচ্ছে মানে সবাই ইউজ টু, এবং হচ্ছে মানে এইটাকে বুলেট পয়েন্টে হচ্ছে পরিচিত। তো আপনি যখন একটা প্রোডাক্ট অ্যামাজনে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে মিনিমাম 5টা বুলেট পয়েন্ট দিতে হবে। এখন বুলেট পয়েন্টের কাজ কি, বুলেট পয়েন্ট কেন দিব? বুলেট পয়েন্ট হচ্ছে আপনার এই প্রোডাক্টের কেন কিনবো আমি, এটা কাজ কি, ঠিক আছে, এটা কোথায় ব্যবহার করব, সেটা নিয়ে আপনাকে 5টা ব্যাখ্যা দিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো ইংলিশ বেশি একটা বুঝি না, আমি তো ইংলিশে টাইপিং করতে পারি না। এটা নিয়েও প্যারা নাই, ইনশাল্লাহ এগুলা খুব যখন প্রোডাক্ট কিনবেন এগুলো সব পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে চ্যাট জিপিটি আছে, এআই টুলস আছে, ওখান থেকে আপনি এটা চাইলেও করে নিতে পারেন। বাট আপনি এমনিতেও না না করলে এটা পেয়ে যাবেন। জাস্ট এগুলোর সাথে আমরা হচ্ছে আগে পরিচিত হই। তারপর একটু নিচে চলে আসলে, আর একটু নিচে আসলে দেখি তো এটা, আচ্ছা, এটা দেখাচ্ছে না, আমি অন্য একটা প্রোডাক্ট দেখি যেটা এখানে নাই। এটা নিয়ে কথা বলি, হ্যাঁ, যাতে করে যাতে- আচ্ছা, যেটা তো বুঝলাম, দেন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি আর কি। হ্যাঁ, এসিন নাম্বার, তারপরে হচ্ছে ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে আপনার বেস্ট সেলার র্যাঙ্ক, এটা তো একটু পরে আসতেছি, সেলিং প্রাইস, প্রোডাক্টের আইটেম নেম বা টাইটেল, এটা বুঝলাম, বুলেট পয়েন্টটা বুঝলাম। যখন আমরা একটু নিচে আসব, নিচে আসার পরে হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ইন্ডিভিজুয়াল সেলার আর হচ্ছে প্রাইভেট লেভেল। যদি আপনি ইন্ডিভিজুয়াল সেলার হয়ে থাকেন তখন আপনাকে এখানে শুধুমাত্র এই যে এভাবে টাইপিং করে হচ্ছে আপনি লিখে দিতে হবে সেটা, মানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, যে প্রোডাক্টের আপনার আহ, কারা ইউজ করবে বা কোথায় ইউজ করবে, এটা কিসের, হ্যাঁ, সেটা আপনি জাস্ট হচ্ছে এখানে টাইপ করে এটা এখানে দিতে হবে ডেসক্রিপশনটা। আর যদি আপনি অ্যামাজন থেকে ট্রেডমার্ক নিয়ে হচ্ছে আপনি অ্যামাজনের একজন সেলার হয়ে যান, প্রাইভেট লেভেল করেন, তাহলে অ্যামাজন আপনাকে এই ফ্যাসিলিটি দিচ্ছে যে আপনি এখানে প্রোডাক্টের পাশাপাশি আপনার কিছু ইমেজও আপলোড দিতে পারেন। যেমন ওনার এখানে এই যে নাইসি, হ্যাঁ, ওনার ব্র্যান্ডিং করা, উনি ব্র্যান্ডিং করে দিল, ব্র্যান্ড নামটা মনে থাকবে কাস্টমারের, এবং এটা বেবিদের একটা প্রোডাক্ট, এখানে কোথায় কোথায় এটা ব্যবহার করে বা কিভাবে ব্যবহার করে, হ্যাঁ, সেইটা নিয়ে আপনি এখানে কিছু ইমেজও আপলোড দিছে। তো এটা কখন, যখন আপনি অ্যামাজনে প্রাইভেট লেভেল করবেন তখনই হচ্ছে এই ফ্যাসিলিটি পাবেন। বাট আপনি যখন ইন্ডিভিজুয়াল সেলার তখন শুধু আপনি এখানে এখানে জাস্ট টাইপ করে হচ্ছে লিখে দিতে হবে। তো এটা দেওয়ার কারণে আমার একটা প্লাস পয়েন্ট কি, কারণ কাস্টমার বুঝতে পারলো যখন এটা কেউ কিনতে আসলো, যখন আমার একটা প্রোডাক্টের বেশি থেকে বেশি ডিটেলস জানতে পারে। একটু পানি খেয়ে নিই, হ্যাঁ। সো কাস্টমার যখন হচ্ছে মানে এটা কিনতে আসবে বা যখন অর্ডার করতে আসবে তখন এই প্রোডাক্টগুলো ইমেজগুলো দেখে বুঝতে পারবে যে আসলে এটা এটা ভেবে যখন
পড়বে, এটা খুব ভালো দেখায়, খুবই সুন্দর একটা প্রোডাক্ট। ঠিক আছে, সো এটা নিয়ে হয়তো মানে কিছুটা আকর্ষিত হবে এবং অর্ডার দিয়ে ফেলবে। জাস্ট হচ্ছে এখানে যদি লিখে দেয় তাহলে তো পুরোপুরি হচ্ছে হয়তো সবগুলো ইনফরমেশন পাবে না। আরেকটা হচ্ছে এই ইমেজগুলো আপলোড দেওয়া মানে হচ্ছে যে ওনার যেই লিস্টিং, সেই লিস্টিং হচ্ছে এ প্লাস কন্টেন্ট আছে, এটাকে এ প্লাস কন্টেন্ট বলা হয়। জাস্ট যদি শুধু এই টাইপিং করে লিখে দেওয়া হয় তাহলে এখানে বলা হচ্ছে যেটা আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। বাট যদি আপনার এখানে ইমেজগুলো আপলোড দেওয়ার অপশন থাকে এবং উনি আপলোড দিয়ে রাখে, ধরুন আমি এই সেলারকে ট্র্যাক করবো, আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাইবো, ঠিক আছে, তো তখন আমি করতে হবে যে হ্যাঁ উনি ওনার, আমি যাকে ট্র্যাক করতেছি তার কাছে এ প্লাস কন্টেন্ট আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসবে, সেটা কি করে। আর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ 611, এটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। হ্যাঁ, তো বেস্ট সেলার র্যাঙ্কটা এখানে পাবেন আপনি যখন হচ্ছে আমাদের টুলস বা এক্সটেনশন গুলো 7 স্টার থেকে যেগুলো দিবে, ওগুলো যখন আপনারা অ্যাড করে নেবেন আপনার অ্যাকাউন্টে, ডেস্কটপে, মোবাইলে, তখন এই অপশনগুলো আপনারা এখানে একটা প্রোডাক্টের ম্যাক্সিমাম ডিটেলস গুলো পেয়ে যাবেন। আর এখানে তো পাবেনই, আর যে নিচে আসলে আমি যেটা বলছিলাম যে নিচেও অর্গানিক ভাবে একটা প্রোডাক্টের ফুল ডিটেলস, যে এখানে যা ডিটেলস দেখতেছেন এগুলো আসলে একদম অর্গানিক, ম্যানুয়াল, এখানে কোনো টুলস বা কোনো কিছু ইউজ করতে হয় না, এমনিতেই চলে আসে। ঠিক আছে, আর টুলস গুলো ইউজ করলে উপরে চলে আসে, তার কারণে বারবার নিচে আসতে হয় না, আমার এখানে অনেক মানে ম্যাক্সিমাম ডাটাগুলো এখানেই পাওয়া যায়। তো নিচেও আপনি দেখতে পারবেন এই যে এখানে দেওয়া আছে বেস্ট সেলার র্যাঙ্ক 611। ঠিক আছে, তো এই বেস্ট সেলার র্যাঙ্কটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। বাট উপরে শুধু হ্যাশট্যাগ দেওয়া আছে, হ্যাশট্যাগ মানে হচ্ছে মানে অ্যামাজনে বোঝায় যে এটা বেস্ট সেলার হ্যাশট্যাগ দিয়ে বোঝানো হয়। এখন বেস্ট সেলার র্যাঙ্কের কাজ কি, কেন বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 10,000-এর উপরে হতে হবে না? আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, একটা প্রোডাক্ট রিচার্জ করবো, হান্টিং করার চেষ্টা করব, সেই প্রোডাক্টের ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবো যেসব প্রোডাক্টগুলোতে 10,000-এর উপরে বেস্ট সেলার নাই, 10,000-এর নিচে আছে। এটা কারণ কি? কারণ হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন অ্যামাজনে, এটা অন্যান্য সেলাররা অ্যামাজনে আগে থেকে বিক্রি করতেছে। তো এখন ওরা হচ্ছে করতে করতে হচ্ছে মানে যত ভালো সেল হচ্ছে তত হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কটা হচ্ছে টপে আসতেছে। আপনার ধরেন রেগুলার হচ্ছে 50 পিস করে বিক্রি হচ্ছে, তার বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 20,000, এখন আরো বেড়ে গেছে 55, 60। হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওর বেস্ট সেলার র্যাঙ্ক চলে আসছে 15,000-এ। এভাবে হচ্ছে এটা মানে কমতে থাকে, 19,000, 18,000, 16,000 এভাবে। তো এখন আমরা যখন প্রথমত একটা প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিং করব, বিক্রি করার চেষ্টা করব, তখন আমাদের প্রোডাক্টের কোনো বেস্ট সেলার থাকবে না। কত হাজার থাকবে? থাকবেই না, মানে 1,000, 2,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ না, থাকবেই না। যেদিন থেকে আমাদের সেল স্টার্ট হবে ইনশাআল্লাহ, ওই দিন থেকে আমাদেরকে আমাদের একটা বেস্ট সেলার র্যাঙ্ক দিবে। সেটা কিরকম? 4 লাখ, 5 লাখের উপরে। আপনাদের কন্টিনিউ 1 পিস, 2 পিস পার ডে সেল করেন, তখন আপনার বেস্ট সেলার র্যাঙ্ক দেখা গেছে 4,99,990, 99 এরকম এভাবে কমবে। আপনি দেখা গেছে প্রোডাক্টটা লিস্টিং করছেন, 2-3 সপ্তাহ হচ্ছে পার ডে 1 পিস, 2 পিস করে সেল হচ্ছে, বাট 2 সপ্তাহ পরে হচ্ছে পার ডে হচ্ছে কাস্টমার মানে এটা টুকটাক ভালো পজিটিভ রিভিউ আসতেছে, কাস্টমার একটা ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। সো আপনার প্রোডাক্টটা পার ডে এখন 4 পিস, 5 পিস করে সেল হচ্ছে প্রথম অবস্থায়। তখন আপনার ওই 5 লাখ থেকে হচ্ছে আপনার এই ওই যে 4,99,999, 4,99,998 এভাবে আসবে না। তখন আপনার প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক কমতে থাকবে হচ্ছে আপনার 4,90,000, 70,000 এভাবে। যত সেল বাড়বে বেস্ট সেলার র্যাঙ্ক তত কমবে। হ্যাঁ, তো কমতে কমতে একটা সময় দেখা গেছে যারা সবচেয়ে টপে আছে তাদের বেস্ট সেলার র্যাঙ্ক 1 থাকে, 2 থাকে। এটা সোজা কথা হচ্ছে যে ক্লাসের রোল নাম্বার যেরকম, যে ক্লাস টপার তার রোল নাম্বার হচ্ছে 1, আর যে সবচেয়ে বেশি পড়ালেখা কাঁচা তার হচ্ছে 100। সেম এরকম, আপনি যত ভালো রেজাল্ট করবেন তত টপে আসবেন। এখানে আপনার প্রোডাক্টে যত ভালো সেল হবে, বেস্ট সেলার র্যাঙ্ক ততই টপে আসবে। এবং সেল বাড়লে আপনার বেস্ট সেলার র্যাঙ্ক কমে যায়, এবং বেস্ট সেলার র্যাঙ্ক যখন কমে, তা আমি তো এটা এখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, বেস্ট সেলার র্যাঙ্ক মানে আমার সেল বেশি হলে বেস্ট সেলার র্যাঙ্ক কমে যাবে। বেস্ট সেলার র্যাঙ্ক কমলে আমার প্রফিট কি? প্রফিট হচ্ছে এটা, আপনার বেস্ট সেলার র্যাঙ্ক যত কমে আসবে মানে টপে আসবে, ততই আপনার সেল বাড়বে। সেল বাড়লে বেস্ট সেলার র্যাঙ্ক কমে টপে আসে, আবার বেস্ট সেলার র্যাঙ্ক টপে আসলে সেলও বেড়ে যায়। আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ধরুন এই প্রোডাক্টটা অ্যামাজনে 100 জন মানুষ বিক্রি করতেছে। হ্যাঁ, কোন একটা প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্ট অ্যামাজনে আর 50 থেকে 100 জন মানুষ বিক্রি করতেছে। তো কেউ সেই প্রোডাক্টটা অ্যামাজনে লিখে চার্জ দিল, চার্জ দেওয়ার পরে কি হলো, আপনার যার বেস্ট সেলার র্যাঙ্ক সবচেয়ে কম মানে সবচেয়ে টপে আছে,
সবার উপরে তার প্রোডাক্টটা আসবে। সবার আগে আসা মানে কি, আপনারটা অর্ডার দেওয়ার চান্স কাস্টমারের বেশি। কারণ পিছনে যেগুলো আছে সেগুলো কিন্তু সবাই দেখে না, যেটা ফ্রন্ট পেজে যেটা আছে সেটা কিন্তু সবাই দেখে। হ্যাঁ, তো বেস্ট সেলার র্যাঙ্কটা হচ্ছে রিসাইকেলের মতো। বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে সেলকে তাড়া করে, সেল হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ককে তাড়া করে, দুইটাই একটা সাথে একটার সাথে কানেক্টেড। যার কারণে বেস্ট সেলার র্যাঙ্কটা থাকলে আমাদের অবশ্যই আমরা ট্রাই করবো যেন যখনই প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, যে প্রোডাক্টগুলোর বেস্ট সেলার র্যাঙ্ক মিনিমাম 10,000, মিনিমাম, সরি, ম্যাক্সিমাম সর্বোচ্চ 10,000। কারণ 10,000-এর নিচে বেস্ট সেলার র্যাঙ্ক আছে মানে সে পার ডে ভালো একটা সেল পায়। আর আমি ওই প্রোডাক্ট নিয়ে তো কাজ করবো যে প্রোডাক্টে অন্যান্য সেলাররা, অন্যান্য যারা হচ্ছে দোকানদার, হ্যাঁ, তারা বিক্রি করে, তারা হচ্ছে প্রফিট করতেছে, তাদেরও ভালো সেল হচ্ছে। তাহলে আমি তো এতটুকু আশা করতে পারি যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমিও এখানে ভালো একটা সেল পাবো এবং প্রফিট বের করতে পারবো। সো এই জন্য বেস্ট সেলার র্যাঙ্কটা আমাদের 10,000-এর উপরে যেন না হয় যখনই আমরা প্রোডাক্ট নিয়ে ট্র্যাক করবো বা প্রোডাক্ট নিয়ে আমরা ট্র্যাকিং করবো, প্রোডাক্ট নিয়ে আমরা হান্টিং করবো। তারপরে হচ্ছে সেলিং প্রাইস। হ্যাঁ, আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করব, আমরা যারা বিগিনার, একদম নতুন এখন যারা আছি, তাদের জন্য আমরা ট্রাই করব আমাদের সেলিং প্রাইসটা 20 থেকে নিয়ে $50 ভিতরে যেন হয়। এখন যারা সৌদি দুবাই মার্কেটে কাজ করেন তাদের, যারা সৌদি এবং দুবাই মার্কেটে কাজ করবেন, আপনারা ট্রাই করবেন 30 থেকে 60 রিয়াল বা দেড়হামের ভিতরে যেন হয়, তাহলে ভালো হবে। এটা কিন্তু অন্যান্য যেটা আছে যে বেসেলার র্যাঙ্ক বা অন্যান্য অন্যান্য টপিকগুলো আছে, আমি সেটা হয়তো আপনাদেরকে একটু কড়া ভাষায় বলবো যে হ্যাঁ, এটাই হতে হবে, এর চেয়ে নিচে যেন এদিক সেদিক যেন না হয়। বাট সেলিং প্রাইসটা হচ্ছে আপনাদেরকে আমরা পরামর্শ দেই যেন এটার ভিতরে থাকে, তাহলে ভালো হয়। সেলিং প্রাইসটা বুঝি যে এখানে হচ্ছে সেলিং, যে প্রোডাক্টটা যে বিক্রি হচ্ছে $15.95। সো আমরা ট্রাই করব প্রোডাক্টের যেন সেলিং প্রাইস, মানে এখানে যে বিক্রি হচ্ছে যে প্রাইসে, সেই প্রাইসটা যেন কম করে হলো $20 বিক্রি হচ্ছে বা সর্বোচ্চ $50 বিক্রি হচ্ছে, এই টাইপের প্রোডাক্ট। এটা হলে কি হবে, সুবিধা কি, বা কেন বিক্রি করবে, এই টাইপের প্রোডাক্ট কেন খুঁজবে? $15 প্রোডাক্ট বিক্রি করলে সমস্যা কি? আমাদের $2 প্রোডাক্ট বিক্রি হয়, $2,000 প্রোডাক্ট বিক্রি হয়। দেখেন, অ্যামাজনে যে প্রোডাক্টগুলো হচ্ছে $20 থেকে $50 ভিতরে বিক্রি হয়, এই প্রোডাক্টগুলোতে ইনভেস্টমেন্ট কম করে ভালো একটা প্রফিট মার্জিন পাওয়া যায়। এক্সাম্পল হিসাবে আমি জাস্ট একটু বলি, ধরেন একটা প্রোডাক্ট যেটা অ্যামাজনে $20 বিক্রি হচ্ছে, সেটা আমি চায়না থেকে নিয়ে আসতে পারবো সর্বোচ্চ $5 দিয়ে। হ্যাঁ, কিন্তু যে প্রোডাক্টটা অ্যামাজনে আমি $15 বিক্রি করতে হয়, ওই প্রোডাক্টগুলো অনেক সময় দেখা যায় চায়না থেকে কিনতে গেলে, বেশিরভাগ সময়, সব প্রোডাক্ট না বাট বেশিরভাগ সময় আমার $4 দিয়ে কিনতে হয়। তো তাহলে আমার $5 প্রোডাক্ট কিনে $20 বিক্রি, আর $4 কিনে হচ্ছে $15 বিক্রি, তাহলে মাঝখান থেকে আমার প্রফিট মার্জিন চলে গেল কত? $4। এখানে আমার প্রফিট মার্জিন অনেকটাই কমে গেছে। ঠিক আছে, এখন আরেকটা কথা, সেটা আমরা দেখবো যে কোন প্রোডাক্ট থেকে অ্যামাজন কত টাকা ফি নেয়। কথার কথা আর কি, ধরেন যে একটা প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে $5 দিয়ে কিনলেন, $20 বিক্রি করলেন, সেখানে অ্যামাজনে আপনার কাছ থেকে, অ্যামাজনের $20 থেকে, মানে প্রোডাক্টের হিসাব করে, সেটা কি প্রোডাক্ট সেটার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যামাজন ফি নেয়, যেটা সাইজে বড় হয় বা সাইজে ছোট হয় ওটার উপর ডিপেন্ড করে। তো দেখা গেল অ্যামাজন আপনার কাছ থেকে নিচ্ছে হচ্ছে $60, $20 থেকে $60 প্রফিট আপনার অ্যামাজনের টোটালি ফি নিল। কিন্তু $15টা প্রোডাক্টও দেখা গেছে আপনার কাছ থেকে ওই $60, $6.5, 6.5 না, $60 প্লাস নেয়, বা $20 প্রোডাক্ট থেকে আপনাকে $8 নিচ্ছে। তো এখানে কিন্তু একটা প্রফিট মার্জিন অনেকটা আমরা হারিয়ে ফেলতেছি। এখন 50-এর উপরে গেলে কি হবে? 50-এর উপরে গেলে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা $50 বিক্রি হয়, সেই প্রোডাক্ট আমার কিনতে হবে $20 থেকে $22 দিয়ে, $25 দিয়ে কিনতে হবে অনেক সময়। ঠিক আছে, তো আমি যদি $25 দিয়ে একটা প্রোডাক্ট কিনি, তাহলে আমার কিন্তু 10 পিস প্রোডাক্ট কিনলে $500 চলে যাবে, $500 চলে যাবে। আর আমি যদি মানে 100 পিস প্রোডাক্ট কিনি, $5 করে, $5 করে, তাহলে $500 যাবে। তো এখানে আমার কোয়ান্টিটিটা বড়, কোয়ান্টিটি বড় মানে আমার এখানে কাস্টমার, অ্যামাজন কিছু ট্রাফিক দিবে আমাকে। 10 পিস প্রোডাক্টে আমাকে অ্যামাজন তত বেশি ট্রাফিক দিবে না, 10 পিস প্রোডাক্ট। আর এখানে 100 পিস প্রোডাক্ট পাঠাতে আমাকে আমাদের মোটামুটি ভালো একটা ট্রাফিক দিবে, যে এখানে অরিস্টার ভালো বেশি প্রোডাক্ট আছে। হ্যাঁ, অ্যামাজন এটা করে যে অনেক সময় আপনার এই প্রোডাক্টের কোয়ান্টিটি দেখে হচ্ছে ট্রাফিক দেয়।
ঠিক আছে? তো ইনভেস্ট কম, ওখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছি বা কোয়ান্টিটি বেশি আসতেছে, যার কারণে আমরা চেষ্টা করব আমাদের সেলিং প্রাইসটা $20 থেকে $50 বা 30 থেকে 60 রিয়াল বা দিরহামের ভিতরে যেন হয়। তারপরে আসি হচ্ছে আমার কাস্টমার রেটিং। কাস্টমার রেটিং মিনিমাম 4/5। অ্যামাজনে আমরা যখনই কোনো প্রোডাক্ট বিক্রি করব, সেখানে কাস্টমার যে আমাকে রিভিউ দিচ্ছে বা রেটিং দিচ্ছে সেটা কোথায়? এই যে এখানে। হুম, এই যে কাস্টমার রেটিং আউট অফ 5-এ উনি হচ্ছে 4.8 মানে পেয়েছে টোটালি। এখানে 87% মানুষে হচ্ছে 5 স্টার দিছে, 8% মানুষে 4 স্টার, 3% মানুষে হচ্ছে 3 স্টার, 1% হচ্ছে 2 স্টার দিছে এবং 1% হচ্ছে 1 স্টার দিছে। টোটালি অ্যাভারেজে হচ্ছে এখানে আপনার 5 স্টারের ভিতরে 4.8 সবগুলো, অ্যাভারেজে হচ্ছে উনি 4.8 পাইছে। আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে রিচার্জ করব, তখন আমরা ট্রাই করব যেন এই কাস্টমার যে রেটিংটা আছে সেটা যেন 4+ হয়। হুম, তাহলে কেন এটা? কারণ কাস্টমার যে রিভিউ দিচ্ছে বা রেটিং, কাস্টমার যে ফিডব্যাকটা দিচ্ছে, এই ফিডব্যাক দেওয়ার কারণে যে অনেক সময় অনলাইন থেকে আমরা যখন কেনাকাটা করি, ফেসবুকে হোক বা বিভিন্ন জায়গায়, ঠিক আছে, নতুন কোনো কিছু কিছু প্রোডাক্ট আছে ট্রেন্ডিং প্রোডাক্ট, যেটা দেখে অনেকেই হচ্ছে আমরা মানে এই জিনিসটা, আর এটা তো খুবই একটা ইজি জিনিস, মানে এই প্রোডাক্টটা এত সহজ, মানে কঠিন কাজটাকে সহজ করে দিল, এই জিনিসটা মানে আমরা এখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখি। বাট কেনার পর দেখা যায় যে আসলে বাস্তবে মানে অনলাইনে যেরকম দেখছি, বাস্তবে তো এটা এত বেশি মানে কাজ করে না। হ্যাঁ, এত বেশি মানে যেরকম দেখা যায় ইজি, এতটা ইজি না। তখন দেখতে সুন্দর, তো যখন ইউজ করতে যায় তখন কেনার পরে তখন ভালো সেল হচ্ছে, অনেকে কিনতেছে, কিন্তু বাসা নেওয়ার পরে সবাই মানে ফেলে রাখছে। তো এই ক্ষেত্রে কি হয়? সেল তো হচ্ছে, আমি দেখতেছি প্রোডাক্ট সেল হচ্ছে, বেসেলার র্যাঙ্ক ঠিক আছে, কিন্তু কাস্টমার রেটিংটা হচ্ছে 3.2 বা 3.5। তখন কি হয় যে বোঝা যায় যে আসলে এটা সেল তো ভালো হচ্ছে, কিন্তু কাস্টমার রিয়াকশন বেশি একটা ভালো না। এটা মানে হয়তো কন্টিনিউ করা ঠিক হবে না, কিছুদিন পরে এটা ডিমান্ড থাকবে না, কারণ কাস্টমার মানে ব্যাড রিভিউ বেশি আসতেছে, কাস্টমার কমপ্লেন করতেছে, সো এটা নিয়ে আমরা কাজ করা ঠিক হবে না। ঠিক আছে, 3.8 হলে অন্যান্য সবকিছু মিলে গেলে হচ্ছে 3.8 হলেও হচ্ছে চলে, কারণ আমার হয়তোবা ওনার প্রোডাক্টের সমস্যা, অন্যান্যদের প্রোডাক্টের সমস্যা না, অন্যান্যদেরকে আমাদেরকে দেখতে হবে সেটা, সে জায়গায় আমরা আসতেছি একটু পরে। তারপর হচ্ছে কাস্টমার রিভিউ। রিভিউ রেটিংটা একসাথেই হচ্ছে আসলে আসে, এটা হচ্ছে রিভিউ হচ্ছে এভারেজ রিভিউ হচ্ছে ম্যাক্সিমাম 400, মানে 400-র বেশি যেন আমাদের কোনো প্রোডাক্টে রিভিউ না থাকে, কাস্টমার রিভিউ সর্বোচ্চ 400। যে হ্যাঁ, 400-র উপরে যদি কোনো প্রোডাক্টের রিভিউ থাকে, তখন সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। কেন করব না? রিভিউ কোথায় এখানে যে 100 কত, এখানে 1404 জনে হচ্ছে কাস্টমার রিভিউ দিচ্ছে, 1404 জনে। বাট আমরা ট্রাই করব যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে, সেই প্রোডাক্টের জন্য সর্বোচ্চ 400 রিভিউ হয়। এখন রিভিউর কাজ কি বা রিভিউর সুযোগ সুবিধা কি? এখন রিভিউ সুযোগ সুবিধা বললে আবার আপনারা কনফিউজ হবেন। যেমন আনঅফিসিয়ালি অ্যামাজনের একটা হিসাবে দেখা যায়, মানে আনঅফিসিয়াল, এটা কোনো অফিসিয়াল ইয়ে না, ডাটা না, যে গড়ে এভারেজ 50 ইউনিট সেল হলে, ধরুন 50 জন কাস্টমারের এই প্রোডাক্টটা কেনার পর হচ্ছে একটা রিভিউ পাওয়া যায়। ঠিক আছে, তো তাহলে আমি 100 জন কাস্টমার বাই করলে 2টা রিভিউ। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো প্রোডাক্ট তাহলে খুবই, 1404 জনে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা রিভিউ দিছে, তাহলে তো এটা তো মানে সেই হিসাবে তো এটা তো খুব ভালো সেল হচ্ছে। হ্যাঁ, আপনি বলতেছেন এটা নিয়ে কাজ করতে না। হ্যাঁ, জি, আমি এটাও বলতেছি এটা মানে খুব ভালো সেল হচ্ছে, বাট আবার এটা বলতেছি যে এত বেশি রিভিউ থাকলে সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, 1404টা রিভিউ যদি আমরা মানে একটু 50 দিয়ে গুণ দেয়, তাহলে 70,000 প্লাস আসে, 70,000 প্লাস ইউনিট উনি এটা বিক্রি করছে। ঠিক আছে, তো তারপরেও আমরা কেনাটা নিয়ে কাজ করবো না। দেখেন, আমরা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব যে প্রোডাক্ট গুলো হচ্ছে নতুন মার্কেটে আসছে, ভালো করতেছে। এখন যদি আমি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যে মার্কেটটা অলরেডি মার্কেটে 2 থেকে 3 বছর ধরে হচ্ছে এটা বিক্রি হচ্ছে, অন্যান্য সেলাররা, তো সেক্ষেত্রে তো আমি যদি ওই মার্কেট ওই প্রোডাক্ট নিয়ে কাজ করি, তখন আমি ভালো কিছু করতে পারবো না, এখানে আমি ওদের সাথে কম্পিটিশনে আমি মানে সামনে পেতে পারবো না, হাজারো সেলারের মাঝে আমি হারিয়ে যাব। ঠিক আছে, সো এখন যদি আমি এরকম কোন একটা প্রোডাক্ট, ধরেন একটা প্রোডাক্ট দেখতেছি, এই প্রোডাক্টটা হচ্ছে বেসেলার র্যাঙ্ক 10,000-এর ভিতরে আছে, আর হচ্ছে কাস্টমার রিভিউ হচ্ছে আপনার
4টে 5টা 10টা 20টা এই টাইপের, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে প্রোডাক্টটা নতুন আসছে। কারণ উনি 10-12টা রিভিউ নিয়ে হচ্ছে উনি 10,000-এর ভিতরে চলে আসছে, এটা তো একটা মুখের কথা না, এটা সবাই পারে না। ঠিক আছে, সবাই পারে না এটা। বা 50টা 100টা রিভিউ নিয়ে আসে সেটা হয়, সমস্যা নাই, কিন্তু 10-20টা রিভিউ নিয়ে হচ্ছে 10,000-এর ঘরে চলে আসা খুবই একটা ভালো একটা প্রোডাক্ট, গুড প্রোডাক্ট, বা এটা নতুন প্রোডাক্ট। নতুন বলেই তো হচ্ছে যে ও ভালো করতেছে সেজন্য 10,000-এর ভিতরে আসছে। আর নতুন বলে তো মাত্র 4-5টা বা 10টা রিভিউ পাইছে, পুরোনো হলে তো 14,000 বা 1400 রিভিউ পেয়ে যেত। এ হচ্ছে একটা, কেন হচ্ছে আমরা মানে বেশি রিভিউ ওয়ালা প্রোডাক্ট নিয়ে কাজ করবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নতুন হিসাব করে নতুন লঞ্চ করব, অ্যামাজনে লিস্টিং করব, সেল করতে যাব, তো প্রথম অবস্থায় কাস্টমার আমাদের কোনো রিভিউ নাই, কারণ এখানে হচ্ছে 1404 জন মানুষ এটার ফিডব্যাক দিছে। অবশ্যই এই প্রোডাক্টটা হচ্ছে সবাই পজিটিভ রিভিউ দিছে যে প্রোডাক্টটা ভালো, এই জন্য হচ্ছে 4.8, কিন্তু 87% মানুষই 5 স্টার দিছে, অবশ্যই প্রোডাক্টটা ভালো রিভিউ দিছে। তো 1404 জন মানুষে, ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতেছি। এখন আমি যে কাজ করতেছি, আমার প্রোডাক্টটা যেখানে আসলো, ধরুন আমি কাস্টমার, আমি একজন কাস্টমার, কাস্টমার হিসাবে আমি এখানে আসলাম। আসার পর হচ্ছে দেখলাম যে ওনার এই প্রোডাক্টটা সেল হচ্ছে। ওনাকে কাস্টম আমি ভাবতেছি প্রোডাক্টটা নেবো কি নেবো না, এটা কি ভালো হবে নাকি আসলে বাচ্চাদের এটা মানে মাথায় যখন এটা ইউজ করবে তখন এটা মানে ব্যথা পাবে, বা কি টাইপের, এটা কোয়ালিটি কিরকম। তখনই আমাকে আমার কনফিউজ দূর করার জন্য এই যে 1404 জন মানুষ, 1404 জন মানুষের ফিডব্যাক দিছে যে এই প্রোডাক্টটা ভালো, সবাই 5 স্টার তাদের মতামত জানাইছে। তো কাস্টমার অবশ্যই এখানে এসে একটু কমেন্ট দেখে, রিভিউ দেখে, আর ফেসবুক থেকে অনেক সময় কমেন্ট দেখে তারপর যাচাই করে যে আসলে এটা ফেক নাকি রিয়েল। হুম, এই যেখানে সবাই হচ্ছে 5 স্টার দিছে, এবং হচ্ছে তাদের হচ্ছে মানে কিছু কেউ কেউ হচ্ছে এখানে যে বেবিদের ইমেজ আপলোড দিয়ে দিছে যে হ্যাঁ এটা ভালো, আমার বেবির জন্য আমি কিনছি, এটা খুবই ভালো ইউজ করে, যে উনিও এটা এখানে এগুলো হচ্ছে বিভিন্ন কাস্টমারের ফিডব্যাক, এবং কাস্টমার হচ্ছে এখানে ইমেজগুলো আপলোড দিছে। তো তখন এই যখন এটা পেয়ে যাবো তখনই কাস্টমার বুঝতে পারবো যে আচ্ছা 1400 জন মানুষ যদি এখানে খারাপ রিভিউ মানে পজিটিভ রিভিউ দিচ্ছে তাহলে ভালো। আর আমার প্রোডাক্টটা যখন আমি এখানে করব, লিস্টিং করব, তখন তো আমার তো একটাও রিভিউ থাকবে না। এখন আপনি যদি কাস্টমার হন, আপনি কোনটা কিনবেন? 1400 জন মানুষ একটা প্রোডাক্টের জন্য ভালো বলছে, সেটা নাকি একজনও যেটাখানে কিছুই বলে নাই? তো এভাবে কি হবে যে আমার প্রোডাক্টটা সেল হবে না? কিন্তু আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো দেখবো যে না, অন্যান্য যারা যাদের সাথে আমি কাজ করতেছি তাদের রিভিউ হচ্ছে 20-30টা 50টা, হ্যাঁ, বা 100টা রিভিউ নিয়ে আসে, তখন আমি একটুটুকু কনফিডেন্স হতে হবে আমার ভিতরে, থাকতে হবে যে হ্যাঁ না, আমি ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি, আমার জন্য লিস্টিং করতে পারি সুন্দরভাবে গুছিয়ে, হ্যাঁ, তখন আমি ওকে ওভারটেক করতে পারবো। আর তখন এই ইনশাল্লাহ প্রোডাক্টগুলো সেল হয়। বাট অতিরিক্ত রিভিউ থাকলে সেই প্রোডাক্টটা এমনিতেই বোঝা যায় যে এটা একটা ওল্ড প্রোডাক্ট, এটা অলরেডি মার্কেটে, এটা যেমন উনি হচ্ছে 1400 প্রোডাক্ট রিভিউ নিয়ে বসে আছে, উনি হচ্ছে 7,000 রিভিউ নিয়ে বসে আছে, বেস্ট সেলার র্যাঙ্ক, উনি হচ্ছে এই প্রোডাক্টের বেস্ট সেলার হচ্ছে উনি, এক নম্বর, ওনার 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 বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, 7,765টা হচ্ছে ওনার রিভিউ। তো এখন আমি যদি কাস্টমার হই, আমি হয়তো ওনারটা নিবো, আর নয়তো এখানে ওরটা নিবো, ওনাদের টাইম নিবো না, কারণ আমি এখান থেকে হচ্ছে স্যাটিসফাই যে হ্যাঁ এত রিভিউ দিছে অবশ্যই প্রোডাক্টটা ভালো হবে। আই হোপ আমি রিভিউর বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি। তারপর হচ্ছে প্রোডাক্ট ওয়েট। আমরা ট্রাই করব আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্টের ওয়েট যেন সর্বোচ্চ 1.5 এলবি বা পাউন্ড, যেটাকে বলা হয় 1.5 পাউন্ড, আপনি দিতে পারবেন 1.5 পাউন্ডের ভিতরে যেন প্রোডাক্টটা চলে আসে, বা যদি আপনি কেজির হিসাব করেন তাহলে 500 গ্রামে যেন একটা প্রোডাক্ট চলে আসে। হ্যাঁ, এখন ওয়েটটা কোথায় থাকে? ওয়েট হচ্ছে আপনার এই নিচে আসলে, ওই যে বললাম এখানে ওয়েটটা আছে কোথায়, এটা হচ্ছে আইটেম ওয়েট 0.22 কিলোগ্রাম। হুম, তারপর আপনি এখানে পেয়ে যাবেন প্রোডাক্টের ওয়েটটা, আপনি এখানে পেয়ে যাবেন। তো কেন কম ওয়েটের প্রোডাক্ট নিব? বেশি ওয়েট হলে সমস্যা কি? ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যেটা, যে অ্যামাজন আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার কাছ থেকে হচ্ছে অ্যামাজনের কস্টিং নেবে। আপনার দেখা গেছে প্রোডাক্টের সাইজ খুবই ছোট, এই প্রোডাক্টের সাইজ খুবই ছোট, তো তুলনামূলক এই প্রোডাক্ট থেকে অ্যামাজন একটু চার্জ কম নেবে। আর যে প্রোডাক্টের চার্জ মানে ডাইমেনশন বড়, সাইজে বড় হয়, বা একটু ওয়েট বেশি, হ্যাঁ ভারী, তো সেখান থেকে অ্যামাজন একটু চার্জ একটু বেশি নেবে। এর জন্য সাইজ যত ছোট হবে অ্যামাজনের ফিটা একটু কমে যাবে,
এ হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় যে আমরা তো হয়তো বা প্রথম অবস্থায় অনেক আশেপাশে বা কোথা থেকে কোনো প্রোডাক্ট সোর্সিং করে হচ্ছে প্রথম অবস্থায় যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে সেটা আমরা বিজনেস করব, বা আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে চায়না থেকেই প্রোডাক্ট নিয়ে আসবো। হ্যাঁ, তো চায়নায় যদি আমি প্রোডাক্ট কিনলাম 4 টাকা দিয়ে, 3 টাকা দিয়ে, $3 $4 দিয়ে, কিন্তু প্রোডাক্টটাকে আমাকে শিপিং করতে হবে, সেটা আমার নিজের অ্যাড্রেসে হোক আর হচ্ছে অ্যামাজন অ্যাড্রেসে হোক। যদিও আমি শুনলাম যে এখানে একজন আছেন, এক ভাই আছেন যিনি চায়না টু সৌদি ই করেন, বিজনেস করেন, শিপিং। সো ওয়েটটা হচ্ছে অনেক বড় একটা ভূমিকা। এখন আমি যদি আমার 1 কিলোতে 5 ইউনিট নিয়ে আসতে পারি, তাহলে ওই 1 কিলোর খরচ দিয়ে আমি 5টা প্রোডাক্ট নিয়ে আসতে পারলাম, মানে 5 ইউনিট নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, আর আমি যদি আমার একটা প্রোডাক্টের ওয়েট হচ্ছে 1 কেজি হয়ে যায়, তখন আমার ওই একটা প্রোডাক্টই হচ্ছে কি 1 কেজির টাকা দিতে হবে। মানে 1 কিলোর টাকা ওই মানে শিপিং খরচ দিয়ে আমার একটা প্রোডাক্টই আসবে। আর প্রোডাক্টের ওয়েট যদি ছোট হয়, তাহলে 1 কিলোর টাকা দিয়ে আমার 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট চলে যাবে, তখন আমার এখানে কস্টিংটা কমে যাবে। ধরেন উদাহরণস্বরূপ যে আপনি যে ইউএসএ আপনি শিপিং করেন চায়না থেকে, অনেক সময় আপনার শিপে নিয়ে আসলে অনেক সময় $4, হ্যাঁ, সে প্রোডাক্ট বেশি হলে 3.5 $3 পাওয়া যায়, আরো কমেও পাওয়া যায়। সো এখন ধরে নিলাম $4 ধরে নিলাম যে আমার এই প্রোডাক্টটা শিপিং করতে $4 পার কেজি। আমি প্রোডাক্ট কিনলাম $3 দিয়ে আর আমি শিপিং করলাম $4, বাট তাও কোনো প্রবলেম নাই। যদি আমার 1 কেজিতে 4 ইউনিট নিয়ে আসতে পারি, তাহলে পার প্রোডাক্টের শিপিং কস্ট হলো $1। যদি আমি একটা প্রোডাক্টের ওয়েট হয়ে যায় 1 কেজি বা 1.5 কেজি, তখন তো আমার এক পার ওয়েটে ইউনিটে হচ্ছে আমার শিপিং কস্ট আসবে হচ্ছে $4 বা $6। এই জন্য আমরা ট্রাই করব আমাদের ওই প্রোডাক্ট নিয়ে নিয়ে কাজ করতে, যেগুলো হচ্ছে আমার মানে $1, সরি মানে 1.5 পাউন্ড, 1.5 পাউন্ড বা হচ্ছে 500 গ্রাম, আধা কেজি, 500 গ্রাম, 400 গ্রাম, এই টাইপের যেই ইগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, ওগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। বেশি ওয়েটওয়ালা প্রোডাক্ট নিয়ে প্রথম অবস্থায় কাজ করব না। তারপর হচ্ছে ডোন্ট সিলেক্ট সিজনাল প্রোডাক্ট। আমরা অ্যামাজনে যারা কাজ করব, কখনোই সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব না। ঠিক আছে, সিজনাল প্রোডাক্ট কি সেটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, সো সিজনাল প্রোডাক্ট কি সেটা আমরা অনেকেই জানি, যে সিজনাল প্রোডাক্ট কি বা কোনটাকে সিজনাল প্রোডাক্ট বলা হয়। হ্যাঁ, যেমন যে কিছু প্রোডাক্ট আছে যেটা শুধু উইন্টারে ব্যবহার করা হয়, কিছু প্রোডাক্ট আছে যেটা শুধু হচ্ছে সামারে ব্যবহার করা হয়। যেমন এখন শীতকাল, শীতকালে এখন শীতের প্রোডাক্ট আপনার কান টুপি, তারপর হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভস, বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে শীতের সময় শুধু বিক্রি হয়। কিছু প্রোডাক্ট শুধু শুধু কিছু প্রোডাক্ট আছে যেটা শুধু হচ্ছে গরমের সিজনে বিক্রি হয়। কিছু প্রোডাক্ট শুধু ঈদের সময় বা বিভিন্ন একটা ইভেন্টে শুধু হচ্ছে ইউজ করা হয়, মানে সেল হয় ভালো। তো আমরা কখনোই এরকম যে শুধুমাত্র কোনো একটা ইভেন্টকে নিয়ে হচ্ছে প্রোডাক্ট বিক্রি হয়, এই টাইপের কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করবো না। এটার সাথে কিন্তু আমাদের এমনিতেই হচ্ছে, এমনিতে কে চায় যে ঠিক আছে আমার আমি যে বিজনেস করতেছি এই বিজনেসে আমার প্রোডাক্টটা হচ্ছে 2 মাস আমার বিজনেস খুব ভালো সেল হবে, তারপর হচ্ছে আমার 10 মাস আমি ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো, কোনো সেল হবে না। এরকম বিজনেস কেউ চায় না, তাই না? সবাই চায় যে হ্যাঁ আমার যে বিজনেসটা আছে এটা কন্টিনিউ, এটা ডে বাই ডে হচ্ছে এটা সেল বাড়তে থাকুক। তো এই যে সিজনাল প্রোডাক্টের সাথে বেসেলার রাখা কিন্তু একটা কানেকশন আছে। কিভাবে? আমি যেমন বললাম, আপনার সেল যত বাড়বে আপনার বেসেলার র্যাঙ্ক তত টপে আসবে। বেসেলার র্যাঙ্ক যত বাড়তে থাকবে, সেলও তত আপনার বেসেলার র্যাঙ্ক যত টপে আসবে তখন আপনার সেলও বেড়ে যাবে। সেম জিনিসটা আপনার যখন সেল কমে যাবে তখন বেসেলার র্যাঙ্ক আবার পিছনে চলে যাবে। ওই টপে আসছে, টপে এসে পড়ে রয়েছে না, এরকম না, পিছনে পড়ে যাবে। তো 2 মাস 3 মাস আপনার প্রোডাক্টটা ভালো সেল হলো, সিজনাল প্রোডাক্ট, ঠিক আছে, বাট তারপরে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না, কারণ এটা সিজন নাই। তখন আপনি কি করলেন? তখন আপনার প্রোডাক্টের আপনার বেসেলার র্যাঙ্ক কিন্তু আবার পিছনে চলে গেছে। ওই 1 বছর পরে আবার আপনার প্রোডাক্টের ওই আগের জায়গায় আনতে খুব কষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমরা কখনোই সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব না। এখন ধরেন যে আমরা বাংলাদেশে বা বিভিন্ন দেশে বসে হচ্ছে ইউএসএ তে কাজ করব বা অন্যান্য মার্কেটে কাজ করব, কিন্তু হয়তো আমি কিছু জিনিস যেটা বুঝি যে সেটা পুরো ওয়ার্ল্ডের সব দেশের জন্য এটা সিজনাল প্রোডাক্ট। কিন্তু কিছু জিনিস আছে যেটা
আসলে এটা কি সিজনাল প্রোডাক্ট নাকি নন সিজনাল প্রোডাক্ট এটা আমি জানি না। হ্যাঁ, তো তখন আমি কি করব? তখন কিভাবে জানবো? তো সেটা জানার জন্য খুব সহজ উপায় হচ্ছে আমরা গুগলে গিয়ে গুগল ট্রেন্ড লিখেই চার্জ দিলে একদম উপরে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি ওই প্রোডাক্টের লিখে চার্জ দিলে হবে। হ্যাঁ, যেমন ওয়াটার বটল লিখে চার্জ দিলাম। আপনি যে দেশে আছেন আপনার ওই দেশের ডাটাটাই চলে আসবে। আমি কাতারে আছি তাই কাতারের লোকেশন চলে আসবে। আমি কান্ট্রিটা চেঞ্জ করে নেব। আমি ধরেন ইউএস এর জন্য প্রোডাক্ট দেখতেছি। ইউএস স্টেট, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, স্টেট করলাম। এখন আমাকে বলতেছে এখানে আপনি কত দিনের ডাটা দেখতে চাচ্ছেন? 1 ঘন্টার, 4 ঘন্টার, 7 দিনের, 30 দিনের, 90 দিনের, নাকি 12 মাসের? তো আমরা অবশ্যই সবসময় 12 মাসের ডাটাই দেখবো যে এটার কি কোনো নির্দিষ্ট টাইমে সেল হয়, মানে এটা ভালো ট্রেন্ডিং থাকে নাকি সবসময় এটা। থেকে আমি 12 মাসটা দিলাম। 12 মাসের দেখার পর হচ্ছে এটা হচ্ছে ইউএস এর। আপনি যে দেশে কাজ করবেন সে দেশের এটা এখানে কান্ট্রি সিলেক্ট করে দেওয়া হওয়ার পর হচ্ছে আপনি এই এখানে ডিটেলসটা দেখতে পারবেন। এই দেখেন এখানে আমার সামনে একটা গ্রাফটিং চলে আসছে। এই যে গ্রাফটা দেখা যাচ্ছে এখানে, এই গ্রাফ দেখে আমরা কি বুঝি বলেন তো? এটা কি সিজনাল প্রোডাক্ট নাকি নন সিজনাল প্রোডাক্ট? একটু আপনারা ইনবক্সে দিয়ে একজন বলেন তো দেখি, এটা কি সিজনাল নাকি নন সিজনাল? নন সিজনাল। একজন বলছেন সিজনাল। হুম, জি ঠিকই বলছেন, এটা হচ্ছে নন সিজনাল। কারণ এটা সব সময় হচ্ছে এটা ভালো একটা অবস্থায় আছে। কিছু কিছু সময় এটা আপ হয়ে যায়। কখন? জুন জুলাই, দেখেন জুন জুলাইতে এটা একটু আপ হয়ে যায়। কারণ ইউরোপ কান্ট্রিতে হোক, আমেরিকায় হোক, এশিয়ায় হোক, সব জায়গায় হচ্ছে শীত গরম তো আছেই, ঠিক আছে। বাট জুন জুলাই কিন্তু ইউরোপে এবং হচ্ছে ইউএসএ তে সব জায়গায় একটু তুলনামূলক, ওইসব দেশে তো ঠান্ডা সব সময় থাকে, তুলনামূলক কিছুটা হলে ঠান্ডা কম থাকে, ঠিক আছে। তো সেই সময় অবশ্যই ঠান্ডা কম থাকা মানে হচ্ছে একটু গরম বেশি, একটু গরম লাগা। আর গরম একটু বেশি পড়লে মানুষের পানি বেশি খায়। পানি সব জায়গায় প্রয়োজন হয়, বারে বারে হচ্ছে পিপাসা লাগে, হ্যাঁ, তৃষ্ণা মেটানোর জন্য পানি বোতল সবসময় হাতের কাছে রাখে। তো যার কারণে ওই সময়টায় বোতলটা একটু বেশি মানুষে চায়, ডিমান্ড আছে মার্কেটে। এটা যে এটা হচ্ছে গুগলের মানে দেখলাম যে আসলে এটা সিজনাল কি নন সিজনাল, ঠিক আছে। তো আমরা এইভাবে এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য এখানে আমি 10 থেকে 12 মিনিট সময় নিতেছি বা 15 মিনিট সময় শুধু এই টপিকটাই কথা বলতেছি। কিন্তু আপনারা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের নামটা শুধু হচ্ছে অ্যামাজনে দেখে এখান থেকে কপি করে এখানে এসে বসে দেবেন, শেষ। 2 মিনিট লাগবে আপনার প্রোডাক্টটা জাস্ট এটা সিজনাল কি নন সিজনাল দেখার জন্য। এখানে কিন্তু কোনো বড় কোনো একটা ইস্যু নাই যে হ্যাঁ এটা সিজনাল কি নন সিজনাল। আচ্ছা, এটা কি বলেন তো? এটা কি সিজনাল নাকি নন সিজনাল? এটা একটু বলেন যে এই যে ক্রিসমাস ট্যারি যেটা আমি লিখে এখানে করলাম, এটা কি সিজনাল নাকি নন সিজনাল? সিজনাল। এক্স্যাক্টলি, এটা অবশ্যই সিজনাল প্রোডাক্ট। এটা তো আমরা বুঝি, অনেকে চিনি, তাই না? এই যে আগামী 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস। হ্যাঁ, খ্রিস্টানদের সবচেয়ে বড় ইভেন্ট ক্রিসমাসে, যে ক্রিসমাস ট্যারি যেগুলো আছে ওইটা তো শুধু একদিনকেই মানে উদ্দেশ্য করে হচ্ছে এত কেনাকাটা, এত শপিং, এত, হ্যাঁ, এটা যা কিছু করা হোক একদিন, 25শে ডিসেম্বর। এই জন্য দেখেন নভেম্বর থেকে হচ্ছে এটা একটু গ্রাফ করতেছে। নভেম্বর ডিসেম্বর এই 1 মাসের ভিতরে এটা এটা টুকটাক এটা ডিমান্ড আছে। কারণ কেউ হচ্ছে আমরা যারা হচ্ছে আহ, আমরা সবাই দেখা গেছে যে রমজান মাসে হচ্ছে অনেকে রমজানের আগে কেনাকাটা করে ফেলি, কেউ লাস্টে করি, কেউ মানে রমজানের মাঝামাঝি করি। তো সেম জিনিস, এবং হচ্ছে কেনাকাটা তো রমজান মাসে অনেকে করে, বাট পাইকারি যে দোকানদার আছে তারা তো তার আগে থেকে যে প্রিপারেশন নেয়। তো সেম জিনিস এটাও তো দেখা গেছে কেনাকাটা হচ্ছে সবাই হয়তো নভেম্বরের লাস্টে দিয়ে করা শুরু করে, কিন্তু রেডি করতে তো প্রথম থেকেই হচ্ছে এটা যে অক্টোবর লাস্টে থেকে হচ্ছে এটা প্রিপারেশন, মার্কেটে মোটামুটি এটার ভ্যালু বাড়তে থাকে। এবং নভেম্বরের লাস্টে দিয়ে ডিসেম্বরে ডিসেম্বরে 1 থেকে 7 তারিখের ভিতরে খুব ট্রেন্ডিং একদম টপে আছে। আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ? আজকে 17 তারিখ। 17 তারিখ আজকে।
হ্যাঁ, এখন হচ্ছে একটু ডাউন, কারণ সবাই কেনাকাটা করে ফেলতেছে অলরেডি। এখন আর মার্কেটে বেশি ডিমান্ড নাই, লোকাল দোকানগুলোতে হচ্ছে এটা ডিমান্ড আছে এখন। সো এটাতে দেখে বুঝতে পারছি এটা একটা নন সিজনাল প্রোডাক্ট। আমরা গ্রাফটা দেখে বুঝতে পারি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কি এটা সিজনাল প্রোডাক্ট নাকি নন সিজনাল প্রোডাক্ট। সো যখনই আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, অবশ্যই ট্রাই করব যেন আমরা ওই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্ট যেন সিজনাল প্রোডাক্ট না হয়, তাহলে আমাদের জন্য অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমরা এতটুকু নিয়ে কমপ্লিট করলাম এই বিষয়ে।